হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালোই আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে আসলাম। তোমরা পুরো গল্পটা শুনবে, আমি 100% শিওর তোমরা অনেক মজা পাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার একটা পোষা বিড়াল ছিল, লিউইস নাম। অদ্ভুত নাম, আমি দিয়েছি তো তাই। সে প্রতিদিন আমার বারান্দা থেকে পাশের বারান্দার বাড়িওয়ালার ছেলের রুমে ঢুকে যেত। শুধু ঢুকেই ক্ষান্ত হতো না, রুমের কিছু না কিছু জিনিস ভেঙে চলে আসত। একদিন এমন করেই সকাল সকাল বারান্দা টপকে বাড়িওয়ালার ছেলের রুমে গিয়ে দামি কাচের মগ ভেঙে ফেলল। একটা কাচের মগ, সামান্য একটা মগ। অন্তত আমার কাছে তো সামান্যই মনে হয়, অথচ এই মগটার জন্য ছেলেটি আমার সঙ্গে যা তা ব্যবহার করল। সে আমার নাম জানত, আগেও কয়েকবার ঝগড়া হয়েছিল বিধায় সে তার হেড লিস্টে আমার নাম সবার শীর্ষে চিহ্নিত করে রেখেছিল। লিউইসের গলা ধরে তার বারান্দার একদম রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকতে লাগলো, এই ধিন্ডি মেয়ে, কই তুমি? বারান্দায় আসো, বারান্দায় আসো বলছি। আমি শুনেও শুনলাম না, যেন পাত্তাই দিলাম না তাকে। সে এবার গলা উঁচিয়ে ডাকতে লাগলেন, খারাপ হয়ে যাবে কিন্তু ধিন্ডি, এদিকে আসতে বলেছি তোমাকে। তুমি আসবে নাকি আমি আঙ্কেলকে ডাকবো? ছোট থেকেই বাবাকে ভীষণ ভয় পাই আমি, ভয়াবহ ভয়। তাই এবার আর সাড়া না দিয়ে পারলাম না। পরে যদি এই কনক রাক্ষস সত্যিই বাবাকে নালিশ করে, পরে তো আমাকে মেরেই ফেলবেন আব্বা। বারান্দায় গিয়ে ভীষণ বিরক্তি নিয়ে বললাম, কি সমস্যা হয়েছে? এভাবে বান্দরের মতো চিল্লাচ্ছেন কেন? কথা বলবার উত্তেজনায় আমার বান্দর বলাটা হয়তো খেয়াল করেননি উনি, নয়তো নিশ্চিত এ নিয়ে এক দফা চুলোচুলি হয়ে যেত আমাদের। কনক ভাইয়া বললেন, তোমাকে কতবার বলেছি এই লিউটিউকে সাবধানে রাখতে। আমার কত পছন্দের একটা কাপ ভেঙে ফেলেছে ও, জানো তুমি? দোষ যেহেতু আমার আর লিউইসের, তাই সামান্য কাপের পেছনে লাগলাম না, বরং ঝাঁঝালো কণ্ঠে বললাম, তো কি হয়েছে? আপনি যে আমাদের নাম বিকৃতি করেন, আমরা কিছু বলেছি? আমার নাম ধারা, আপনি আমাকে কি ডাকেন? ধিন্ডি। ওর নাম লিউইস, ওকে কি ডাকেন? লিউটিউ। আপনি যেমন খাটাস, আপনার বিকৃত নামগুলো খাটাস। ছি। কনক কপট রেগে তাকালেন। লিউইসকে এক ঝটকায় আমার বারান্দায় ছুঁড়ে মারলেন। যদিও ব্যথা পাইনি, তবুও তেতে উঠলাম আমি, বেয়াদব ছেলে, রাক্ষস। এত সাহস কই পেলেন আমার লিউইসকে ছুঁড়ে মারার? মাথাটা একটু ঝুঁকালেন কনক। আমার বারান্দার খানিকটা কাছাকাছি চলে এলেন। ক্ষিপ্ত গলায় হিসিয়ে বললেন, মেয়ে, বেশি কথা বলছো তুমি, মার্ডার করে দিব একদম। আমি মুখ ভেঙালাম, আমিও জেলে খাটাবো আপনাকে। কনিক্কা কোথার? সেদিন বিরাট ঝগড়া হলো। আমাদের ঝগড়ার আওয়াজে বিল্ডিংয়ের কেউ টিকতে পারছিল না। যে ভয় মনে দলা পাকিয়েছিল এই বেয়াদব কনকের সঙ্গে ঝগড়ার কারণে সত্য হয়ে গেল। বাবা রুমে আসলেন। কনকের সঙ্গে ঝগড়া করতে দেখে উনার সামনেই বকলেন এক চোট। লোকটার ঠোঁটে তখন হাসি একদম আঠার মতো লেগেছিল। সরছিলি না। আমিও মনে মনে প্রতিশোধ নেওয়ার পুরোদমে পরিকল্পনা করে নিলাম। কনক ভাইয়ার একটা বাইক আছে, ভীষণ প্রিয়। আমি সেটার দুটো লুকিং গ্লাস ভেঙে, সে অবশ্য এটা দেখার পর খুব চেতেছিল, আমাকে হাতে নাতে ধরতে উঠে পড়ে লেগেছিল। কিন্তু আমিও বা কম কিসের, ধরা দেইনি। পুরো এক সপ্তাহ ঘরে চুপটি মেরে বসেছিলাম। বারান্দায়, ছাদে কোথাও 1 মিনিটের জন্য দাঁড়াইনি। পাছে যদি কনক দেখে ফেলেন, তবে তো আস্ত রাখবেন না আমাকে। আমার ছোট ভাইকে দিয়ে আমাকে শাসিয়েও ছিলেন, হাতের কাছে পেলে নাকি চুল সপটা ছিঁড়ে দিবেন। এত সহজ জীবনেও না। তার কয়েকদিন পর ঘটল আরেক ঘটনা। কলেজে আমাকে একটা ছেলে পছন্দ করত, খুব সুদর্শন। আমিও মনে মনে করতাম। প্রপোজ করতেই অ্যাকসেপ্ট করে নিলাম। ওই দিনই কনক বান্দর আমাদের কলেজে কি কাজে যেন এসেছিলেন। এমন মুহূর্ত চোখের সামনে পেয়ে হাতছাড়া করলেন না। ফটাফট ছবি তুলে নিলেন কয়েকটা। এরপর ক্লাস শেষে যখন কলেজ থেকে বের হলাম, দেখলাম কনক ভাইয়া বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। সেই ভাবসাব, চোখে কালো রোদস্মা,
তাকে দেখেই ভয়ে গলা শুকিয়ে গেল। আমি পালানোর পায়তারা খুঁজছিলাম, অথচ সে আমাকে অবাক করে দিয়ে মিষ্টি হেসে ডাকল, ধারা, এদিকে আসো। বিমু হলাম খুব। এই লোক আমাকে কখনোই এত সুন্দর করে ডাকে না, সবসময় ধিন্দি ধিন্দি বলে কান পচিয়ে ফেলে। তার এত সুন্দর ডাক শুনে মনে কৌতূহল জাগল। উপেক্ষা করতে পারলাম না, কাছাকাছি হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে মিটিমিটি হাসছেন। একটা কিছু দেখবা? কি? ছবি। পকেট থেকে ফোন বের করে আমার প্রপোজ অ্যাকসেপ্ট এর ছবিগুলো চোখের সামনে ধরলেন। নেত্রজোড়া বড় বড় হয়ে গেল আমার। হাত পা কাঁপতে লাগলো আগাম টর্নেডোর কথা ভেবে। মুহূর্তেই নিজের রূপ পাল্টে ফেললাম। নিজের বিপরীতে গিয়ে এক অন্য আমি হয়ে অনুরোধ করলাম, ভাইয়া, প্লিজ ডিলিট করে দিন ছবিগুলো। আমি আপনাকে আইসক্রিম খাওয়াবো। সত্যি? কনক শয়তানদের মতো হাসতে লাগলেন। কি বিশ্রী হাসি ছিল ওটা, গা জ্বালানো। ঠোঁট বাঁকিয়ে বললেন, উহু, ডিলিট তো করা যাবে না ধিন্দি। যতই ঘুষ দাও, এটা এখন সরাসরি তোমার বাবার কাছে গিয়ে পৌঁছাবো। সেদিন খুব কান্নাকাটি ধাপাধাপির পরও পাষাণটার মায়া হল না। বাবাকে ছবি দেখিয়ে দিলেন। ভয়ঙ্কর মার খেলাম বাবার হাতে। ভয়ঙ্কর বলতে শুধু একটা থাপ্পড়। চোখমুখ ফুলিয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিলাম। এদিকে আবার অন্য এক ঘটনা ঘটে গেল। কনক ভাইয়ার পরিকল্পনায় বিশাল ত্রুটি দেখা দিল, যে ত্রুটির জন্য হয়তো আমিও প্রস্তুত ছিলাম না। আমার বাবা আর কনক ভাইয়ার বাবা মিলে আমাদের দুজনের বিয়ে ঠিক করেছেন। কথাটা কানে আসা মাত্রই অজ্ঞান হওয়ার জোগাড় আমার। ওই কনকের সাথে আমি বিয়ে করব? মরলেও তো না। বাবা ড্রয়িং রুমে বসেই খবর পড়ছিলেন। রুম থেকে আমি তাকে শুনিয়ে শুনিয়ে চেঁচিয়ে উঠলাম, কনক ভাইয়াকে বিয়ে? অসম্ভব। ওই গন্ডারকে আমি কখনোই বিয়ে করব না। দরকার হলে রিকশাচালককে বিয়ে করব। বারান্দা থেকে তক্ষুনি স্নো হোয়াইটের রূপকথাগুলো শুনে শুনে কল্পনার মানসপটে নিজের জন্য একটা রাজকুমারের ছবি এঁকেছিলাম আমি। সে ঘোড়ায় করে আসবে, আমাকে নিয়ে যাবে আমার পছন্দসই জায়গায়। আমার খুব যতনে আঁকা রাজকুমারের প্রতিচ্ছবি অবশ্যই কনক নন। ওই হ্যাংলা হাতিকে আমি কখনোই পছন্দ করতাম না, করি না। উই আর এনিমি। পৃথিবীতে চিরুনি তল্লাশি করেও এমন জানেজিকার শত্রু খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। একে অপরের চুল টানাটানির জন্যই আমাদের জন্ম, নাকি ভালোবাসে চুনুমুনু করার জন্য? বিয়েটা আটকাতে আমি কম চেষ্টা করিনি। এমনকি সকালেও পালাতে চেয়েছিলাম। নিজের ব্যবহারযোগ্য ওড়নাগুলো বারান্দার রেলিংয়ের সঙ্গে বেঁধে সিনেমার নায়িকাদের মতো সুরসুর করে নামার চেষ্টা করেছিলাম। কিন্তু ভুলে গেলে হবে না, আমি নায়িকা নই। নায়িকাদের মতো অলৌকিক শক্তি নেই যে এই সামান্য ওড়না আমার ওজন নিতে পারবে। তার উপর 3 তলা বিল্ডিং। এত তাড়াতাড়ি মরার শখ হয়নি আমার বাপু। তার চেয়ে ওই কনিকাই ভালো। অনন্তত ঝগড়া করে সময় তো কাটবে। ওভাবে পালানোর প্ল্যানটা বাদ দিলাম। এবার ফ্ল্যাটের সদর দরজা দিয়ে পালাবো ভাবলাম, কিন্তু অসহ্য ব্যর্থতা পিছু ছাড়ল না। বিশ্রী গন্ধযুক্ত আঠার মতো পিছেই পড়ে রইল। চাদর দিয়ে নিজেকে ডাকাতের মতো ঢেকেও শেষ রক্ষা হয়নি। বাবা হাতে নাতে ধরে ফেললেন। আমি চেঁচালাম, কাঁদলাম, আমি বিয়েটা করব না। বাবা শুনলেন না। কাদার এক ফাঁকে দেখলাম সদর দরজার কাছে কনক দাঁড়িয়ে আছেন, দৃষ্টি স্থির আমার দিকেই, ঠোঁটে শয়তানি হাসি। আমাকে হেনেস্তা হতে দেখে মনে মনে ভীষণ পৈশাচিক আনন্দে হয়তো নাচানাচিও শুরু করে দিয়েছেন। আমিও কম কিসের? একে আমি নাকানি চুবানি খাইয়েই ছাড়াবো। কনকের রুমটা খুব গোছালো, আমার রুমের মতো না। আমার রুমে জিনিস রাখার জায়গা এক জায়গায় আর জিনিস অন্য জায়গায়, কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্নতা তো ভালো লাগছে না। ভারী শাড়ি সামলে খাট ছেড়ে উঠে দাঁড়ালাম। প্রথমে নষ্ট করলাম গুছানো বিছানার চাদর, সাজসজ্জায় ব্যবহৃত ফুলগুলো, কনিকার বাঁধানো ছবিগুলো দেওয়াল থেকে নিয়ে এদিক ওদিক ফেলে রাখলাম। এতটুকু করতেই যেন ক্লান্তিতে শরীরের ঘাম ছুটে গেল। কতগুলো কাজ করে ফেললাম এটুকু সময়ে। ভাবা যায়, এখন আমার দরকার প্রকৃতির নির্মল বাতাস, যা একমাত্র বারান্দায় পাওয়া যাবে। লিউইসকে বাবা এখানে আনতে দেননি। এর অবশ্য কারণ আছে। কনিকা ইচ্ছে করে বাবাকে ফুসলিয়েছে, আমি জানি। বারান্দায় গিয়ে আমার রুম একটুখানি উকি দিয়ে দেখলাম। আহা, আমার প্রিয় রুমটা।
আমি ছাড়া কেমন এতিম এতিম হয়ে আছে। লিউইস শুয়ে আছে বিছানার মাঝখানটায়, খুব অসহায় ভাবে। আমি ডাকলাম ওকে, ও যেন খুব চমকালো। বারান্দার দিকটায় আমার আওয়াজ পেয়ে লাফিয়ে উঠল ভীষণভাবে। এক ছুটে আমার কোলে চলে আসলো। আমি খুব করে আদর করলাম ওকে। পোষা প্রাণীগুলো এত মালিকভক্ত হয়। ধিন্দি, আমার রুমের এই অবস্থা কেন? চেঁচিয়ে কি কানের পর্দা ফাটিয়ে দেবে নাকি এই লোক? উফ, এটা গলা নাকি অন্য কিছু মাবুদ? প্রচণ্ড বিরক্তি নিয়ে বারান্দা থেকে রুমে আসলাম। আমার কোলে লিউইসকে দেখে আপনি এক ভ্রু উঁচিয়ে তাকালেন কনক। আবারও প্রশ্ন ছুড়লেন, এই লিউটিও এখানে কেন? আমি অবাক হওয়ার ভান করলাম। কেন মানে? কোথায় থাকবে? আমি যেখানে সেখানেই তো থাকার কথা ওর গু। না, থাকার কথা না। আমার রুমে ও থাকতে পারবে না গি। আমি এগিয়ে গিয়ে সোফায় আরাম করে বসলাম। লিউইসের গায়ে হাত বুলাতে বুলাতে ওদিকেই মনোযোগী হয়ে বললাম, ভুলে যাচ্ছেন নাকি মিস্টার কনিকা? এটা কিন্তু এখন থেকে আমারও রুম। আমার প্রিয় জিনিসগুলো এখন থেকে এখানেই থাকবে গি। আচমকা কনক দ্রুত পায়ে এগিয়ে আসলেন। আমার মাথার ঘোমটা সরিয়ে চুলের বেনি টেনে ধরলেন। তাচ্ছিল্য করে বললেন, এত সহজ? চুলে টান অনুভব হতেই চোখমুখ পুরো মুখশ্রী বিকৃত করে ফেললাম। উফ, ছাড়ুন, ব্যথা পাচ্ছি না। রুম গুছাও ও সাবলীল আদেশ। অথচ আমার জটিল প্রতিবাদ, পারব না। আমি এখন ঘুমাবো গু। রুম গুছানোর আগে ঘুমাতে পারবা না গি? চুল থেকে কনকের হাত ছাড়ানোর চেষ্টা করে বললাম, ফালতু লোক, সরুন সামনে থেকে। আপনাকে দেখলেই গাটা জ্বলে যায় শুধু গু। কনকের ব্যঙ্গাত্মক উত্তর, তো আমার কি আদর সোহাগ জাগে নাকি? ঝগড়া চলতেই রইল। আমাদের ঝগড়া শুরু হয়েছিল ঘড়ির বরাবর 12:55 কাটায়। শেষ হল 1:55-তে। পুরো 1 ঘন্টার ঝগড়ার সমাপ্তি বিন্দু হল লিউইস। হ্যাংলা হাতি কনিক্কা আমার লিউইসকে বারান্দা থেকে ফেলে দেওয়ার ভয়াবহ ধমকি থামতে বাধ্য করল আমাকে। নিমিষেই নিজের ঝগড়াটে রূপ পাল্টে নমনীয় কোমল নারী হয়ে কাঁদো কাঁদো গলায় বললাম, ওকে ফেলবেন না কনক সোয়ামী। এখান থেকে পড়লে মরেই যাবে ওই। কনক দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে আগাগোড়া দেখলেন আমায়। বিড়বিড় করে বললেন, নাটকবাজ ধিন্দি। তবে অকটে বললেন, আমার সাথে বেয়াদবি করার শাস্তি হিসাবে 50 বার কান ধরে উঠবোস করবে এখন। তারপর রুম গুছাবে। যাও। শুনে আমার যেন মাথা ঘুরবার জোগাড়। পাগল প্রায় হয়ে বললাম, 50 বার? তাও একা? দুইজনে একসাথে ভাগাভাগি করলে হয় না? আমি 25, আপনি 25? প্রতিউত্তরে কনক কিছুই বললেন না। খুব স্বাভাবিক ভঙ্গিতে এমনভাবে হাত আলগা করলেন যেন তিনি এক্ষুনি লিউইসকে ছেড়ে দিবেন 3 তলা থেকে। উপায়হীন আমাকেও কনকের সামনে 50 বার কান ধরে উঠবোস করতে হয়েছে। তারপর আবার রুমও গুছাতে হয়েছে। কনক পুরোটা সময় আমার উপর নজরদারি করছিলেন। 19 থেকে 20 হলেই গমগমে গলায় বলে উঠছিলেন, ধিন্দি আন্ধি হয়ে গেছ? ওইখানে কাগজ পড়ে আছে, দেখছ না? আমি তখন কটমট দৃষ্টে তাকাচ্ছিলাম তার দিকে। প্রতিশোধের জন্য গা হচ্ছিল মনোভাব। এত এত কাজ করে শেষে ক্লান্তিতে আমার শরীর অচল হয়ে পড়ল। বিছানায় শোয়া মাত্রই ঘুম। বেচারা লিউইস ঘুমানোর জন্য স্থান পেল সোফার এক কোনায়। কনিক্কা যে এত পাষাণ, এত নিষ্ঠুর, কসমিনকালেও কখনো ভাবিনি। আমি এখন নিশ্চিত কনক আঙ্কেল আন্টির ছেলে নন, রাজাকারের ছেড়ে যাওয়া কালিমাখা বংশধর। আমার একটা বদ অভ্যাস আছে, আমি অচেনা জায়গায় ঘুমাতে পারি না। অন্ধকারে ভয় পাই। তখন ক্লান্তিতে ঘুম পেলেও মাঝরাতে ঠিকই ঘুম ভেঙে গেল। আবিষ্কার করলাম এই জায়গা আমার না, খুব অচেনা। ডিমলাইট নেই, কিচ্ছু নেই। চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার। নিজের উদরে শক্তপোক্ত কি যেন একটা আছে। উষ্ণ নিঃশ্বাসের শব্দ কানে লাগছে। ভয়ে মুখ পানসুটে হয়ে গেল। লিউইসও কাছে নেই। ও থাকলে ভয়টা আমার একটু কম লাগে। উদরে থাকা জিনিসটা একটুখানি নড়ল। এতক্ষণে সচল হল মস্তিষ্ক। এটা কনকের হাত। উনি আমাকে জড়িয়ে ধরে আছেন, খুব ভালোভাবেই, শক্ত করে। রাগে দুঃখে তৎক্ষণাৎ দাঁতে দাঁত চেপে চেঁচালাম, হাত সরান কনিক্কা। হাত ভেঙে দিব কিন্তু গু। সে নড়লেন মাত্র, নীরবই রইলেন। আমার ধৈর্য শক্তি ফুরিয়ে গেল। প্রচণ্ড রাগে খিটখিটে হয়ে গেল মেজাজ।
সজোরে পেটে থাকা হাতটা টান মেরে কামড় বসিয়ে দিলাম ফর্সা চামড়ায়। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। পরপরই চোখ মুখ খিচে কনকের ভরাট কণ্ঠের চিৎকার শোনা গেল, ধিন্দি, তোমাকে আমি কাঁচা চিবিয়ে ফেলব। ভয়ঙ্কর রকমের নিস্তব্ধ রুম। বাহিরে বাতাসের শনশন শব্দ, ফ্যানের ভনভন আওয়াজ সুস্পষ্ট। আমি অপরাধীর ন্যায় মাথা নুইয়ে বিছানার এক কোণে বসে আছি। আমার ঠিক সামনে কনক তার ক্ষিপ্ত রগজটা নয়নে চেয়ে আছেন আমারই দিকে, যেন এক্ষুনি মেরে কেটে এলাহি কাণ্ড ঘটিয়ে ফেলবেন। মাঝরাতে এতটাই জোরে কামড়ে দিয়েছিলাম যে ফর্সা চামড়া ভেদ করে বিন্দু বিন্দু রক্তের আভা ভেসে উঠেছিল। উপরের পাটির 5টা আর নিচের পাটির 4টা দাঁতের দাগ বসে বিশ্রী অবস্থা। কনক আপাতত হাতে ব্যান্ডেজ করতে করতেই চেয়ে আছেন। খানিক বাদে দাঁতে দাঁত চেপে কটমট কণ্ঠে আদেশ দিলেন, এদিকে আসো গি। আমি চমকিত হয়ে আমতা আমতা করলাম, কেন? তোমাকে কামড়াবো, আসো গি। চোখ বড় বড় হয়ে গেল নিমিষেই। বিস্ফোরিত হল গলার স্বর। মানে কি? দূরে যান, পাগল লোক। এদিকে আসতে বলেছি তোমাকে, ধারাগু। শরীরে শীতল স্রোত বয়ে গেল। ভালো লাগার শীতল স্রোত না, ভয়ে আড়ষ্ট হওয়া ঠান্ডা অদৃশ্য স্পর্শ। কনক কখনোই স্বাভাবিক অবস্থায় আমার নাম ধরে ডাকেন না। যখন তার মাথায় কুটনা বুদ্ধিরা বসবাস করে কিংবা আমার উপর ভীষণ রেগে থাকেন, ঠিক তখনই আমার যে একটা সুন্দর নাম আছে সেটা মনে পড়ে উনার। আমি লিউইসের দিকে একবার তাকালাম। বেচারি সোফার মাঝখানটায় চোখ বুজে মোচড়ামুচুরি করছে। এত আলো আওয়াজে ঘুমাতে অসুবিধে হচ্ছে নিশ্চিত। এই কনিক্কা আমি সহ আমার লিউইসটারও সুখ, শান্তি, স্বস্তি সব ছিনিয়ে নিয়েছে। মীর জাফর, রাজাকার একটা। কনক কণ্ঠস্বর আরও ভারী করলেন। দারুণ গাম্ভীর্য নিয়ে বললেন, তোমাকে কি বলেছি ধারা? আবারও ধারা? বলতে নেই। তবুও বলি, আমি আসলে কনককে মোটামুটি রকমের ভয় পাই। সেই ভয় থেকেই তার একটু কাছাকাছি হয়ে বসলাম। অবাধ্য হলাম না। আমার এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই সে তার হাত বাড়িয়ে দিয়ে বললেন, ব্যান্ডেজ ভালোভাবে লাগাও। খবরদার, আমি ব্যথা পেলে একদম ছাদ থেকে ফেলে দেব। লাশও কেউ খুঁজে পাবে না, তাই সাবধান। মনে মনে ভেঙ্গালাম, সাবধান, তোরে মেরে গুম করে ফেলব মিয়া। অথচ সামনাসামনি এতটাই নিরহ হয়ে রইলাম যে ভেতরটা বোঝার উপায় নেই। আমাকে দেখে যে কেউই মায়ের সাগরে ডুবে যাবে